जिंदगी प्यार का गीत है, इसे हर दिल को गाना पड़ेगा। जिंदगी प्यार का गीत है, इसे हर दिल को गाना पड़ेगा। जिंदगी गम का सागर भी है, हंस के उस पार जाना पड़ेगा। নমস্কার, আমি স্বপন আবার চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সাথে। আমরা জানি যে পাকিস্তানের তস্কর লইবা বা জৈশ মোহাম্মদ এই ধরনের অনেক শাখা সংগঠন, জঙ্গি সংগঠন আছে। আর তাদের যারা মানে সৈনিক, যেসব জঙ্গিরা এইসব জঙ্গি সংগঠনগুলিতে আছে, প্রত্যেকেই কিন্তু পুরুষ। মহিলাদের কোনো স্থান নেই। এটা ইসলামিক নিয়মকানুন অনুযায়ী প্রকাশ্যে কোনো মহিলা এই ধরনের কাজে লিপ্ত হতে পারে না। কিন্তু এখন যে খবরটা আমি আপনাদের জানাবো সেটা হচ্ছে যে মাসুদ আজহারের নাম আমরা জানি, পাকিস্তানের একদম মোস্ট ওয়ান্টেড একজন টেরোরিস্ট। আর মোহাম্মদ শহীদ আর দাউদ ইব্রাহিম তো আছেই এই ক্যাটাগরির টেরোরিস্ট। গত যুদ্ধে এই যে অপারেশন সিন্দুর হয়েছিল 2025 সালের ওই এপ্রিল মার্চ মাসে, সেইখানে মিসাইলে মাসুদ আজহারের পরিবারে মা, তার ভগ্নিপতি, ভাগ্নে, এরা সব মারা গিয়ে তার মানে মোটামুটি 10 জন পারিবারিক ভারতের মিসাইলের আঘাতে তার ট্রেনিং সেন্টারে, তার বাসভবন কাম্প ট্রেনিং সেন্টারে মারা যায়। তো সেদিন তার নিজের আত্মীয় মারা গেছে বলে সেদিন এই মাসুদ আজহার বুঝেছিল যে প্রিয়জনের ক্ষতি, মৃত্যু শোক কতটা দুর্বিষহ। আর তুমি হাজার হাজার নিরপরাধ মানুষকে মেরে যাচ্ছ, কাউকে রিয়াদ করছো না। এখন তার আবার পুনর্গঠিত করছে। তার যে একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তার কি বলে তার ট্রেনিং সেন্টারটা, জঙ্গি ট্রেনিং সেন্টার, এখন সব কিছু নিয়মকানুন ভেঙে, কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে তার এক বোন মেয়েদের নিয়ে শুধু একটা জঙ্গি সংগঠন তৈরি করছে। আর সেই জঙ্গি সংগঠনের নেতৃত্বে তার বোন আছে, তার সঙ্গে আরও তার মাসুদ আজহারের 2টো বোন আছে। মাসুদ আজহার তার নিজের স্বার্থে, নিজের জঙ্গি সংগঠনের স্বার্থে এবং তার বোনের স্বার্থে তিনি ঢালাও একটা অনুমতি দিয়েছেন যে মেয়েরা, সে বোরকা পড়ুক বা না পড়ুক, মুসলিম মেয়েরা জঙ্গি সংগঠনে যোগ দেবে, তার ট্রেনিং নেবে পুরুষদের মতো এবং জঙ্গি কার্যকলাপে তার লিপ্ত হবে। তার নেতৃত্বে থাকবে কে? তার নেতৃত্বে থাকবে এই মাসুদ আজহারের বিধবা বোন এবং তার সঙ্গে তার আরও 2টো বোন সহায়তা করবে। তো পাকিস্তান যতই মুখে বলুক, পাকিস্তান তার চরিত্র কোনোদিন বদলাবে না। যেমন চীনকে কখনো আমরা বিশ্বাস করতে পারি না, ঠিক পাকিস্তানও ঠিক সেরকম। ভারতের ক্ষতি সে সর্বদা করার চেষ্টা করবে, এখন চেষ্টা করছে, ভবিষ্যতেও করবে। যাই হোক, সেই বিষয়ে আপনাদের একটু আমি গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিই যে মহিলা জিহাদি পেতে নারী পুরুষ বিভেদও মুছলেন এই জঙ্গি সংগঠনের নেতা, জৈশ মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহার। এই মাসুদ আজহার তিনি এবং তার বোন, তার তো অনেক পুরুষ জঙ্গি নেতারাও এই নতুন তার বোনের মহিলা সংগঠনের পেছনে মদতদাতা, সাহায্য করবে সব কিছু ব্যাপারে। আর
তারা বলতে চাইছে যে শুধু মুসলিম মহিলা নয়, তারা চেষ্টা করছে যে ভারত থেকেও অমুসলিম কিছু নারীর মগজ ধোলাই করে যদি তাদের এই সংগঠনের শরিক করা যায়, সংগঠনে আনা যায়। দেখা যায় সেটা সময় বলবে তার এই প্রয়াস বা প্রচেষ্টা কতটুকু সফল হয়। আমার ভিডিওটা একটু বড় হতে পারে, দয়া করে স্কিপ করবেন না, অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাহলে মিস করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এটি আমার অনুরোধ। 21 মিনিট 9 সেকেন্ডের একটি অডিও ক্লিপ, তাতেই ফের ভেসে উঠল এই জৈশ মোহাম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার। এই যে কি বাধা পেরিয়ে কিভাবে এবং কেন জৈশের মহিলা সংগঠন তৈরি করতে হচ্ছে বা তৈরি করতে হয়েছে সব ব্যাখ্যা করলেন তিনি, আর জানিয়ে দিলেন যে দুশ্মন দেশ মেয়েদের সামনে এনে জিহাদের রাস্তায় কাঁটা বিছিয়ে দিতে চাইছে, তাই কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো তিনিও নারী পুরুষের বিভেদের যে রেখাটা সেটা তিনি মুছে দিলেন। নারী পুরুষ এবার সমানতালে তার জঙ্গি সংগঠনে অংশগ্রহণ করবে এবং মেয়েদেরকে সামনের সারিতে আনার উদ্যোগ তিনি নিয়েছেন এই মাসুদ আজহার এবং তার বকলমে তার বোন, আপন বোন, যিনি ভারতের মিসাইল হানায় তার স্বামীকে তিনি হারিয়েছেন। কি পরিস্থিতি দেখুন, একটা বংশের, একটা পরিবারের, জিহাদি পরিবার, জঙ্গি পরিবার, এবং তারা কি করছে, এই পাকিস্তান এই জঙ্গি এই পরিবারটাকে তারা লালন পালন করছে, দেখাশোনা করছে, নারিশ মানে পুষ্টিকর খাবার দিয়ে পুষ্ট করছে। এবার দেখুন যে শুধু তাই নয়, এর জন্য ধর্মের গোড়ামির বাইরে বেরিয়ে আসতেও যে তিনি বিন্দুমাত্র দ্বিধা করছেন না, স্রেফ নিজের স্বার্থে। এরা আবার মসজিদে যায়, এরা আবার আল্লাহর কাছে দোয়া ভিক্ষা করে। ভাবতে পারেন আল্লাহ কি এদের সেই দোয়া শুনবে? কখনোই হতে পারে না। আর মেয়েদের, আর তিনি মানে পরিষ্কার করে দিয়েছেন যে সে কথা, কি কথা, যে মেয়েদের জন্য বেঁধে দিয়েছেন 5 দফা দায়িত্ব, সেটা গ্রাফিক্স দ্রষ্টব্য এই মাসুদ আজহার। তিনি নিজের স্বার্থে, নিজের সংগঠনের স্বার্থে আর রক্তপাত ঘটানোর স্বার্থে, ধ্বংসাত্মক কার্যকলাপের স্বার্থে তিনি তার ইসলামিক যত নিয়মকানুন, গণ্ডি বাধা সব উপড়ে ফেলে দিলেন। চিন্তা করুন, যদিও মাসুদের অডিও ছড়িয়ে পড়তে সমাজ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, অনেকের বক্তব্য যে জিহাদের নামে মেয়েদের বাড়ি থেকে টেনে এনে গোলা বারুদের সামনে ফেলে দেওয়ার মাসুদ কে? এটা কিন্তু নিজেদের মুসলিম সংগঠনের অনেক শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত বুদ্ধিজীবীরা এই প্রশ্নটা করেছেন। অমুসলিমরা তো করবেই। আর ঘটনাটা যেটুকু জানা আছে, এই ঘটনাটা সত্যি। আর একটা কথা কি, যে বিশেষ করে যখন তিনি নিজেই জঙ্গি নেতা, যিনি সন্ত্রাসবাদের মাধ্যমে মানুষ হত্যায় সিদ্ধহস্ত, আর এক পক্ষের বক্তব্য ভারত বা ইসরায়েলের কথা মাসুদ তুলেছেন, কিন্তু এই দুই দেশ মেয়েদের বাহিনীতে সসম্মান এনেছে। সত্যি তাই। ইসরায়েল বা ভারত মহিলাদের যে তাদের সামরিক বাহিনীতে স্থান দিয়েছে যথোচিত সম্মান দিয়ে, তারা মাথা উঁচু করে দেশের জন্য তারা ফাইট করছে। নারী জাতির সম্মান তারা রাখছে, আর যথোপযুক্ত তাদের দেশ তাদেরকে সে সম্মান দিচ্ছে। আর সাংবাদিকতার মতো পেশায় এই দুই দেশের মেয়েরা রয়েছেন দাপটের মুখে।
মানে একদম দাপটের সঙ্গে তারা সাংবাদিকতাও করছে, লড়াই তো করছেই ময়দানে, এয়ার থেকে শুরু করে ল্যান্ডে পর্যন্ত। কিন্তু দেখুন, কিন্তু মোকাবিলায় এই যে তাদের মোকাবিলায় ইসলামের নামে নিজেদের জঙ্গি সংগঠনের ডালপালা বিস্তারে মহিলাদের ব্যবহার করছেন মাসুদ। তফাৎ তো এখানে, ভারত আর ইসরায়েলের নাম বলেছে, ভারত আর ইসরায়েল তাদের মহিলাদের এরকম জঙ্গি সংগঠনে সামিল করেন, রক্তপাত ঘটানোর জন্য, নিরীহ মানুষদের মারার জন্য, খুন খারাপি করার জন্য, রক্তপাত করার জন্য তারা কিন্তু করে। তারা মেয়েদেরকে, নারীদেরকে তাদের সামরিক বাহিনীতে স্থান দিয়েছে বৈধ সামরিক যুদ্ধের জন্য। এটা তো ব্যাপার। কিন্তু সেটা এরা কি করছে? এরা অবৈধ জঙ্গি অ্যাক্টিভিটি, জঙ্গিপনা, রক্তপাত, নিরীহ মানুষ, অন্য দেশের সরকারি সম্পত্তি ধ্বংস করা, বেঘোরে নির্বিচারে হত্যা করা, এগুলো কি বৈধ কাজ? এগুলো কি কোনো ধর্মশাস্ত্রে লেখা আছে কোনো সম্প্রদায়, কোনো ধর্মীয় সম্প্রদায়? আমার তো মনে হয় না। এটা আবার আল্লাহর কাছে গিয়ে দোয়া করে, দোয়া মানে, এরা আবার মসজিদে যায়, কষ্ট লাগে খুব। যে কোনো ধর্মের কথাই বলছি আমি অবৈধ কাজ করব, ঈশ্বর বিরোধী কাজ করব, আবার গিয়ে আমি সেই ঈশ্বর বলুন, ভগবান বলুন, আল্লাহর কাছে গিয়ে আমি প্রার্থনা করব, ধর্মীয় সভায় আমি যোগদান করব, এটা তো হতে পারে না, হয় না, সম্ভব নয়। আর মহিলা জিহাদি চাই, সেই জন্য সব বিভেদ, নারী পুরুষের সব বিভেদ এবং ইসলামিক যে নীতি নিয়ম কানুন তিনি ভেঙে চুরমার করে দিলেন তার নিজের স্বার্থে, তার সংগঠনের স্বার্থে। আর কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হলো যে গত 7ই অক্টোবর মহিলা সংগঠনের কথা ঘোষণা করেছেন জৈশ মোহাম্মদ দল, সংগঠন মানে পাকিস্তানের আশ্রিত, পাকিস্তানে বসবাসকারী জৈশ মোহাম্মদ একটা ভয়ঙ্কর, ওসামা বিন লাদেনের থেকেও ভয়ঙ্কর হয়ে গেছে এই জঙ্গি সংগঠনটা। মেজ বোন সাদিয়া আজহারের নেতৃত্বে, মাসুদ আজহারের মেজ বোন সাদিয়া আজহারের নেতৃত্বে জামাত উল মমিনাত নামে একটা মহিলা জঙ্গি সংগঠন তৈরি করেছে। আর এই গড়ে তোলার কথাটা তিনি বিবৃতিতে জানিয়েছেন এই মাসুদ আজহারি। অপারেশন সিন্দুরে পাকিস্তানের বাহওয়ালপুরে, যেখানে জৈশ মোহাম্মদের সদর দপ্তর ছিল আর সেখানে ট্রেনিং হতো জঙ্গিদের, সেখানে আবার মাসুদ আজহার পরিবার নিয়ে থাকতেন। প্রাসাদ বললে ভুল হবে, প্রাসাদের থেকে উপরে কিছু থাকে, অট্টালিকা, ঠিক সেই ধরনের বিশাল কয়েকশো একর জমি নিয়ে। আর সেই জমিটা পাকিস্তানের সরকারি জমি। জঙ্গি সংগঠনের কাজে পাকিস্তান গভর্নমেন্ট, সামরিক বাহিনী এবং তাদের গোয়েন্দা বাহিনী ISI পূর্ণ মদত দিয়েছে, এখনও দিচ্ছে, ইন ফিউচারও তারা দেবে। আর এই যে ঘটনাটা ঘটছে দেখুন, এই সদর দপ্তর বাওয়ালপুরে জৈশ মোহাম্মদের সদর দপ্তর, মানে মাসুদ আজহারের দলের জঙ্গি সংগঠনের যে সদর দপ্তর, সেটা ব্যাপার মার্কাজ ই তৈবা নাম ছিল সেই দপ্তরটা। সেটা অপারেশন সিন্দুরে ভারতের মিসাইল আক্রমণে পুরো চুরমার হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর এই তাতে নিহতদের মধ্যে ছিলেন মাসুদ আজহারের দিদি হাওয়া বিবি এবং এই সাদিয়া আজহারের স্বামী ইউসুফ আজহারও, এরা মারা যায়। তার সঙ্গে আজহারের ভাগ্নি, এই মাসুদ আজহারের আপন ভাগ্নে, তার মা, এরকমভাবে কিছু আত্মীয় স্বজন মিলে কমপক্ষে 10 জন মারা যায়। আর একটা কথা কি, যে বুধবার যে অডিও ক্লিপ
এই গত বুধবার যে অডিও ক্লিপটা হয়েছিল অক্টোবর মাসে, এই ঘটনাগুলো আপনাকে বলছি আমি। এগুলো 2025 সালের অক্টোবর মাসের ঘটনা, রিসেন্ট। আর যেটা হচ্ছে, কিভাবে এই দীর্ঘ ইন্তেজারের পরে ধর্মের বাধা পেরিয়ে মেয়েদেরকে সংগঠন তৈরি করছেন তিনি। এই সংগঠন তৈরি করার কথা অনেক আগেই ভেবেছিলাম। এটা বলছে কে? প্রকাশ্যে এসেছে, সেখানে মাসুদের দিদি মানে ও ইউসুফের কথা উল্লেখ করেছেন, সাদিয়া আজাহার। তিনি সে কথা বলেছেন যে আমি এরকম সংগঠন আমার স্বামীকে হারানোর পর এরকম একটা জঙ্গি সংগঠন মহিলাদের নিয়ে শুধু করার খুব ইচ্ছে আমার ছিল। তিনি এটা একটা অডিও ক্লিপে বলেছেন। আর এই সংগঠন তৈরির কথা তিনি অনেক আগেই তৈরি করবেন বলেছেন, এবং নানা বাধার কারণে হয়ে উঠতে পারিনি, আমি তৈরি করতে পারিনি, সাদিয়ার আজাহার বলছেন, মানে মাসুদ আজহারের বোন, মেজ বোন। আর প্রকাশ্যে এই যে কথাগুলো বলছেন সেটা হচ্ছে মাসুদ আজহার তার দিদি এবং ইউসুফের কথা উল্লেখ করেছেন তিনি। এই সাদিয়া আজাহার, তার দিদিও মারা গেছে, তার ভগ্নিপতি তার স্বামীও মারা গেছে, তার মা, পরিবারের মোটামুটি 10 জন ওই ভারতীয় অপারেশন সিন্দুরের ইয়েতে, সেই ট্রেনিং সেন্টারে বাওয়ালপুরে, সেখানে সমূলে মারা যায় 10 জন, যেটাকে বলা হচ্ছে মার্কাছি তৈবা। এবার তিনি আরও বলছেন, তিনি কি বলছেন যে আমাদের মধ্যে থেকে আপত্তি এসেছিল, কিন্তু শত্রুর হামলার আমার দিদি যখন শহীদ হলেন, শাহাদাতের মাসুল গুনল আমার বোন, তখন আর সিদ্ধান্ত নিতে আমি দ্বিতীয়বার ভাবিনি। যখন বোনের স্বামী মারা গেল, নিজের স্বামী মারা গেল, তখন বাধা বিপত্তি এসেছিল যে না, মুসলিম মেয়েরা তো কখনো এইভাবে ওপেনলি প্রকাশ্যে কোনো জঙ্গি সংগঠনে যেতে পারে না। সেই নিয়মকানুনকেও তিনি ভেঙে দিলেন। যেহেতু নিজের বংশের কিছু লোক আর কিছু মানুষ মারা গেছে, এই জন্য তিনি তার বদলা নেওয়ার জন্য এইভাবে প্রকাশ্যে বন্দুক তুলে নেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছেন। তার সঙ্গে তিনি এখন রিক্রুট করছেন সব মহিলা জঙ্গি তার দলের জন্য। এবার ব্যাপারটা কি হলো, এইবার যেটা মাসুদের যে অন্য 2 বোন, সামাইয়া আজাহার এবং আফিরা ফারুক, সংগঠনের কাজে সাদিয়াকে সাহায্য করছেন বলে জানা গিয়েছে এই 2 বোন। মাসুদ আজহারের বক্তব্য যে আল্লাহ নিজের কাজের জন্য শুধু পুরুষ নয়, মহিলাদের বেছে নিয়েছেন। কথাগুলো শুনুন তার। এটা তাকে আল্লাহ বলেছে নাকি? ভাবতে পারেন আল্লাহ কখনো বা কোনো ভগবান বা ঈশ্বর, কোনো সম্প্রদায় এরকম বলতে পারে যে যাও তোমরা মানুষ মারো, অপর দেশে নিরীহ অপরের দেশে গিয়ে তাদের জনগণকে মারো, নিরীহ মানুষদেরকে খুন খারাপি করে হত্যা করে দাও, সে শিশু, বাচ্চা, নারীকেও বাদ যাবে না, তাদের সম্পত্তি ধ্বংস করে দাও, আগুন লাগিয়ে দাও। কোনো ধর্মশাস্ত্রে কোনো সম্প্রদায়ের ঈশ্বর বলুন, ভগবান বলুন, আল্লাহ বলুন বলে? আমার তো মনে হয় না। তা মাসুদ আজহার বলছে আল্লাহ নাকি বলেছে মহিলাদের এই কাজে আসতে। যাই হোক, সেটা সত্যকে মিথ্যা সেটা বোঝা যাবে। আর কি হলো, মহিলাদের উদ্দেশ্যে মাসুদ আজহারকে বলতে শোনা গিয়েছে, তুমি কি অকারণে জন্ম নিয়েছো? তাহলে কেন সারা জীবন ঘরের ভেতরে কাটিয়ে দেবে? যে কোনো মাকসাদ, মানে উদ্দেশ্য, যে কোনো মাকসাদে মহিলাদের ভূমিকার গুরুত্ব বুঝিয়েছেন মাসুদ আজহার। কোনো মাকসাদের পথে মেয়েদের ছাড়া মজবুতি পাওয়া যায় না, তাই মেয়েদের কুরবানির জন্য তৈরি হও। জিহাদের পথে জান্নাত মিলবে, যা বোঝাতে গিয়ে এই জঙ্গি নেতা বলেন দুনিয়ার সব থেকে বড় শক্তি হলো জিহাদ। আর এই জিহাদকে নিজের রক্তে মিশিয়ে দিতে হবে, রোজ খাওয়া দাওয়ার মতো জিহাদকে একটা অভ্যেসে পরিণত করতে হবে।
এটা মাসুদ আজহার বলছে তার বক্তব্যে মহিলাদের উদ্দেশ্যে। কেন এই সংগঠন গড়ে তোলা তাও জানিয়েছেন মাসুদ আজহার। জৈশের শত্রুরা মেয়েদের সেনাবাহিনীতে মানে হিন্দি ফৌজি औरतें যেটা বলতে চাইছে সেনাবাহিনীতে এনেছে, আমাদের বিরুদ্ধে মহিলা সাংবাদিকদের ব্যবহার করেছে বা করছে, ওদের যথাযথ জবাব দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ, তাই আমিও আমার সংগঠনের মহিলাদের অন্তর্ভুক্ত করছি। এটা বিশেষ করে ভারতকেই মিন করেছে। ভারত মহিলাদের কি কাজে কিভাবে লাগিয়েছে, আর এই মাসুদ আজহার আপনিও মহিলাদের কি কাজে লাগাচ্ছেন সারা বিশ্ব দেখছে, আপনার সম্পদের মানুষও দেখছে। এই পরিণতি কি হবে সেটা ভবিষ্যতে বলবে। আর ইতিমধ্যে জামাতুল মমিনাত, এটা মাসুদ আজহারের বোনের সংগঠনের নাম, এর অনলাইন কোর্স চালু হয়ে গিয়েছে গত 25 তারিখ থেকে। আপাতত সপ্তাহে 5 দিন করে সেখানে ক্লাস চলছে। আর মাসুদ আজহার জানিয়েছেন যে এরপরে মহিলারা রিক্রুটদের দেওয়া হবে 15 দিনের ট্রেনিং। বাওয়ালপুরে জৈশের আর এক ডেরা মার্কাজ উসমান ও আলীতে নতুন একটা ওদের সদর দপ্তর ট্রেনিং সেন্টার তৈরি হয়েছে বাওয়ালপুরে জৈশের। আরেকটি ডেরা নাম হচ্ছে মার্কাজ উসমান ও আলী। এইখানে এই দিনের অডিও ভাষণ সেখান থেকে দিয়েছেন মাসুদ আজহার। এই 15 দিন ধরে চলবে ইন্ডাকশন প্রোগ্রাম। এখানে সংগঠনের কাজকর্মের সঙ্গে মহিলা জঙ্গিদের হাতে কলমে পরিচয় করানোর পাশাপাশি জিহাদও তাকে জিহাদ বলে, পরে মহিলাদের কিভাবে পথে নিয়ে এসে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে এই মাসুদ আজহার। পাকিস্তানের জৈশ মোহাম্মদের জঙ্গি মানে ভয়ঙ্কর জঙ্গি সংগঠনের প্রধান। এই বক্তৃতা তাদের শোনানো হবে, হাতে কলমে পরিচয় করিয়ে দেবে জিহাদ সম্পর্কে, যাই জন্য সংগঠনের পাশাপাশি জিহাদ সম্পর্কে অন্য নেতাদের বক্তৃতা শোনানো হবে। এর নাম দেওয়া হয়েছে দৌড়া এ তস্কিয়া, যা জৈশের ছেলেদের সংগঠনের দৌড়া এ তারিবাতের 10 দিনের কোর্স সমতুল বলে জানিয়েছে মাসুদ আজহার। এরপরে এই মহিলা জঙ্গিদের নিয়ে যাওয়া হবে আরেকটি কোর্সের মাধ্যমে, তার নাম হচ্ছে দৌড়া আবাত উল নিসা। কিভাবে জিহাদ এগিয়ে নিয়ে যেতে হবে সেই ট্রেনিং দেওয়ার পাশাপাশি এখানে পড়ানো হবে জিহাদ সংক্রান্ত নানা বই, নানা লেখা। জিহাদ মানে যেটা আমরা বললাম, খুন খারাপি, নিরীহ মানুষদের মেরে ফেলা, রক্তপাত ঘটানো, ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, বোম মারা, এটাই হচ্ছে জিহাদ। তাদের কাছে এটা পুণ্যের কাজ, দেশ সেবার কাজ, সমাজ সেবার কাজ। জামাত উল মমিনাতের গণতন্ত্র পরিষ্কার করে দিয়েছে, গঠনতন্ত্রটা। গণতন্ত্র বলতে এদের যে গঠনতন্ত্র সেটা পরিষ্কার করে দিয়েছেন মাসুদ আজহার, যে জৈশের ছেলেদের সংগঠনের মতো পাকিস্তানের প্রতি জেলায় গড়ে তোলা হবে মেয়েদের শাখা সংগঠন, যার নেতৃত্বে থাকবেন একজন জেলা মুন্তেজিমা। এটা তাদের ভাষায় এই নামগুলো। সংগঠনের সদস্যদের নিয়ে প্রতি জেলায় রিক্রুটমেন্টের মূল দায়িত্বে থাকবেন এরাই। মূলত জৈশের বর্তমান বা মৃত কমান্ডোদের স্ত্রী, দরিদ্র পরিবারের মহিলাদের বেছে নেওয়ার উপরে জোর দেওয়া হবে বলে সূত্রের খবর। ভাবুন, চিন্তা করুন, এরা কোনোদিন শুধরাবে, সংশোধন হবে, সংশোধিত হবে? একদম নয়। এদের রক্তে মিশে গেছে রক্তপাত, ধ্বংসলীলা। আর তারা জেলা নেত্রীরা নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করবেন, তারা সরাসরি রিপোর্ট করবেন জৈশ নেতৃত্বকে।
মাসুদের নির্দেশ, মানে মাসুদ আজহারের নির্দেশ, যারা ভালো কথা বলতে পারে তাদের বেছে নাও, আর এখন এরকম 5 জনের সন্ধান পাওয়া গিয়েছে, এদের সর্বত্র কাজে লাগাও। এটা কড়া নির্দেশ মাসুদ আজহারের। এটা ভারতীয় গোয়েন্দা বাহিনীর রিপোর্টটা পেয়েছে, আর সেখান থেকে আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদেরকে এগুলো জানাচ্ছি, ভাবলাম এটা শেয়ার করাটা দরকার। আর কি বলেছে, আমাদের যেসব বই রয়েছে, মানে জঙ্গি সংগঠনের বই রয়েছে, কী করে গুলি ছুটতে হবে, নিরীহ মানুষদের কী করে হত্যা করতে হবে, শিশুদের কী করে মারতে হবে, অপহরণ করতে হবে, খুন খারাপি করতে হবে, বোম মারতে হবে, মেরে ঘর বাড়ি সম্পত্তি ধ্বংস করতে হবে, সেটা নিজেদের নয়, পরের। আপাতত ভারতের কথাই চিন্তা করুন। আর কোনো সংগঠনের কোনো মহিলা কোনো অপরিচিত পুরুষের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন না। আর এই বিধিনিষেধগুলো মহিলা সংগঠনের উপরে তিনি কিছু বিধিনিষেধও চাপিয়েছেন, তার মধ্যে এইটা জৈশ প্রধান। সংগঠনের কাজ মূলত মহিলাদের করতে হবে বলে তার নির্দেশ। সংগঠনের কোনো মহিলা কোনো অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলবে না, বলতে গেলে সেটা জৈশের কর্তৃপক্ষের মাধ্যম দিয়ে বলতে হবে যদি প্রয়োজন হয়। এসব বিধিনিষেধ মাসুদ আজহার সংগঠনে তৈরি করেছে। সেটা সংগঠনের সদস্য হলেও নয়, যদি সেই পুরুষ সংগঠনের সদস্য হয় তাও সরাসরি কোনো মহিলা কথা বলতে পারবে না, সংগঠনের মহিলা, জঙ্গি সংগঠনের মহিলা। এখন তো যদি সংগঠনের কোনো অপরিচিত পুরুষ কমান্ডারের থেকে কোনো পরামর্শ নিতে হয়, তাহলে সেটা নিতে হবে নির্দিষ্ট কারোর মাধ্যমে। এই তৃতীয় ব্যক্তিকে ঠিক করে দেবে জৈশ মোহাম্মদের সংগঠন, নিজের ইচ্ছে মতো ঠিক করলে হবে না। মেসেজ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কোনো পুরুষকে টেক্সট করা চলবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছেন মাসুদ আজহার। কড়াভাবে জানিয়ে দিয়েছেন, সংগঠনের কাজ করতে গিয়ে প্রেম গঠিত কোনো সম্পর্কে জড়ানো যাবে না, প্রেমে পড়তে পারবে না। ভারতীয় গোয়েন্দারা জেনেছেন জৈশ মহিলা সংগঠনের টার্গেট রয়েছে ভারতের মহিলারা, সেটা মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের সঙ্গে যোগাযোগ করা হতে পারে, এটা ভারতীয় গোয়েন্দা বাহিনীর একটা সন্দেহ। এবং এই ইনপুট আসার পরেই ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং ভারতের পররাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর কড়া পদক্ষেপ বা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এটা মোটামুটি এই সংবাদ আপনার জানিয়ে দিলাম যে মাসুদ আজহার কিন্তু বসে নেই। মাঝখানে তিনি একটু বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন, কাজকর্ম তিনি ছেড়ে দেবেন বলেছিলেন, আর জৈশ মোহাম্মদের প্রধানের পদটাও তিনি ছেড়ে দেবেন, যেহেতু তার এতগুলো আত্মীয় মারা গেছে। কিন্তু পরের পরিবারের মানুষকে মারতে তার কোনো হাত কাঁপে না, বা তার সংগঠনের কোনো হাত কাঁপে না। সে বাচ্চা হোক, নিরীহ নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা, যেই হোক, তাদের শোক বলে কিছু নেই, তাদের প্রিয়জন বলে কিছু নেই, নিজের প্রিয়জনটাই প্রিয়জন। যাই হোক, এইসব মানুষ এইভাবেই বেঁচে থাকবে, এইভাবেই ধ্বংস হয়ে যাবে। আমাদের দেশকে এইভাবেই সতর্ক থাকতে হবে, ভারতবাসীদেরও সতর্ক থাকতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের সামরিক বাহিনী যথেষ্ট পৃথিবীর 4 নম্বর পজিশনে আছে, সর্বশক্তিমান। আর এই জন্য ভারত মোটামুটি যতদিন এই বিজেপি গভর্নমেন্ট আছে বা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আছে, ততদিন ভারত সামরিক বাহিনী এইভাবেই শক্তিশালী হবে আশা করা যায়। কারণ বিগত যে আমরা যে সকল দলের ক্ষমতা দেখেছি বিগত দিনে, তারা এই ধরনের কাজ কখনো ভারতকে সামরিক বাহিনীভাবে শক্তিশালী করেনি। উপরন্তু কী হয়েছে, কাশ্মীরকে দিয়ে দেওয়া হয়েছে ভালোবেসে, অরুণাচল প্রদেশে কিছু জায়গা চলে গেছে, চীন দখল করে নিয়েছে। এখন নরেন্দ্র মোদী এসে তার বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার জন্য লড়াই শুরু করেছে। সামরিক বাহিনীটাকে যথেষ্টভাবে তিনি 75% থেকে 80% তিনি খরচা করছেন, খরচা বরাদ্দ করেছেন। 2টো মিসাইল তিনি উৎক্ষেপণ করেছেন সফলভাবে। আশা করি ভারত পৃথিবীর একটা অন্যতম সর্বশক্তিমান দেশ হিসেবে গর্জে উঠবে
গড়ে উঠবে আর সেই স্থানটা দখল করবে ভারত। তাহলে বিশ্বের তাবড় শক্তিশালী দেশ, বিশেষ করে চায়না, তারপরে পাকিস্তান, পাকিস্তানকে শক্তিশালী আমি বলছি না তবুও, আর তারপরে মহাশক্তিশালী আরেকটি দেশ আছে আমেরিকা, ভারতকে ভয় পাবে। ভারতের বিরুদ্ধে কিছু কড়া পদক্ষেপ নিতে গেলে অন্তত 10টি বার চিন্তা করবে। এখানে আমাদের জয়। এইরকমই প্রধানমন্ত্রী দরকার হবে যিনি শক্তভাবে ভারতের জন্য লড়াই করবেন। আর শত্রু বাইরে যেরকম আছে, ঘরের মধ্যেও শত্রু থাকবে, ছিল, এখনও আছে, আর ভবিষ্যতেও থাকবে, যাকে বলা হয় ঘরের শত্রু বিভীষণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।